তো কি করব? সারা জীবন তোর ওই ফেরারি মজনুর জন্য অপেক্ষা করতে বলবো? আদৌ আসবে সে? এখন অবধি তোকে একটা ফোন করেছে? কখনো যোগাযোগ হয়েছে? তাহলে কিসের ভরসায় বসে থাকতে বলবো তোকে? তার চেয়ে ভালো বিয়ে করে নে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল রিক্তা। এপাশে তখন নীরবতা। রিক্তা চোখ মুখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল। জানে এপাশের মানুষটির চোখে এখন নোনা জল। ফোনের এপাশ ওপাশ জুড়ে নীরবতার মধ্য দিয়ে হেঁচকির শব্দ উঠছে। রিক্তা নম্র কণ্ঠে বলল, জানেমান, কাঁদছিস? প্লিজ কাঁদিস না। বোঝার চেষ্টা করে একটু। এটা তো জীবন, তাই না? কোনো ফ্যান্টাসি তো নয়। বাস্তবতা সবাইকেই মেনে নিতে হয়। তোর সেই মজনু এতদিনে কি তোর অপেক্ষা আসে বল? হয়তো বিয়ে করে বউ বাচ্চা নিয়ে সুখে আছে, সংসার পেতেছে। আর নিতে পারল না নূপুর। হাউমাউ করে কেঁদে উঠে ফোনটা দূরে ছুঁড়ে মারল। বিছানায় আশ্রয় পড়ে পাগলের মতো কাঁদল। বেডশিট খামছে এক জায়গায় নিয়ে এলো। ফোনের মধ্যে রিক্তা সমানে ডাকছে জানেমান, জানেমান। বলে আরও কত কি বলছে, কিন্তু তার কোনো কিছুই কর্ণপাত হচ্ছে না নূপুরের। সে আপন দুনিয়ায় মত্ত। দুঃখের সায়রে ভাসমান জীবনটাকে কাকে দেখাবে সে? কাকে বোঝাবে সে? যে ভালোবাসার কোনো ভবিষ্যৎ নেই, সেই ভালোবাসার গল্প কাকে শোনাবে সে? বাবা মাকে কিভাবে বলবে সে কাউকে ভালোবাসে, ভীষণ রকমভাবে চায়? কিভাবে বলবে তাদের ঠিক করা পাত্র তার পছন্দ নয়? কিভাবে আটকাবে এই বিয়ে? কিভাবে কিভাবে অদূরে গাড়ি পার করে নদীর কিনারায় ঘুঙুরকে নিয়ে এসে বসেছে কল্প। শীতকাল হওয়ায় ঘাটে পানি কম। আশেপাশে বালি শুকিয়ে অন্য সময়ে এখানে কাদায় লেপ্টে থাকে। বসার মতো পরিস্থিতি থাকে না। জায়গাটা নিরিবিলি দেখে এখানেই ঘুঙুরকে নিয়ে এসেছে কল্প। মূলত সে ঘুঙুরকে কিছু কথা বলতে এখানে এনেছে। প্রাইভেসির খুব প্রয়োজন ছিল। ঘুঙুরকে পাশে বসিয়ে নদীর পানিতে কতগুলো ঢিল নিয়ে ছুঁড়েছে ব্যস্ত কল্প। কাজে চঞ্চলতা থাকলেও তাকে ভীষণ অস্থির লাগছে। ঘুঙুর বিষয়টি ধরতে পেরে এনিয়ে বিনিয়ে জানতে চাইল। আপনার কি শরীর খারাপ? কল্প একটুর জন্য থামল, পরপর আবার ঢিল ছুঁড়ায় মনোযোগী হয়ে বলল। না। ঘুঙুর তৎক্ষণাৎ বলল, তাহলে মন খারাপ? কেন মনে হলো? এমনিতেই। কারণ বল। কেমন জানি দেখাচ্ছে। কল্প চট করে ঘুঙুরের দিকে ফিরে তাকালো। মুখোমুখি ঘুরে বলল। কেমন দেখাচ্ছে? ঘুঙুর নার্ভাস হয়ে পড়ল। একটা সাধারণ প্রশ্নে এমন রিয়াকশন সে আশা করেনি। আমতা আমতা করে বলল, শুকনো শুকনো লাগছে। ঘুঙুর মাথা নত করে রাখলো। কল্প অনেকটা সময় নিয়ে ওকে দেখলো। পরপর ফট করে ঘুঙুরের কোলের উপর মাথা রেখে শুয়ে পড়ল। ঘুঙুর চরম আশ্চর্য, হতভম্ব দৃষ্টি চেয়ে আছে। কল্প নিজে থেকে ঘুঙুরের এক হাত টেনে নিজের মাথায় রাখলো। চোখ বন্ধ করে নিয়ে বলল, চুলগুলো টেনে দে তো। ঘুঙুরের হাত মৃদু কম্পিত হচ্ছে। এই পুরুষের ছোঁয়া তার নিকট কারেন্ট শকটের মতো। ছুলেই কম্পন। পেলব ছোট্ট হাতখানা নিজের মতো করে চালাতে শুরু করল সে। কল্পের মলিন মুখখানা দেখে আজ আর না করল না। অনেকটা সময় এভাবেই পেরোলো। নিস্তব্ধ পরিবেশকে ভারী করে ভেসে এলো কল্পের কণ্ঠ। সে সেভাবেই চোখ বন্ধ করে ডাকলো, তোতা পাখি। ঘুঙুর আনমনে জবাবে বলল। হুম। পরপর নিজেই চমকে উঠল। কেন ডাক শুনল সে? এই নাম তো তার নয়। বেশিক্ষণ ভাবা হলো না। কল্প আবার বলল, একটা কথা বলবো, রাখবি? ঘুঙুর সম্মতি দিয়ে বলল। হুম। কল্প বলল, আমি ঢাকা যাচ্ছি আজ রাতে। ফিরতে ফিরতে সময় লেগে যাবে। জরুরি কাজ না হলে যেতাম না, কিন্তু সমস্যা একটাই। কি? তুই। ঘুঙুর বিস্মিত কণ্ঠে বলল, আমি? তুই। তোকে এখানে রেখে আমি কিছুতেই নিশ্চিন্ত মনে কাজটা করতে পারবো না। তোকে ঘিরে আমার বহুত চিন্তা। কেন? এত সব জানি না, তুই শুধু আমাকে একটা কথা দে। কি কথা? আমি না ফেরা অবধি কলেজ যাবি না। কিন্তু আমার তো সামনে এক্সাম। আমি তার আগেই ফিরে আসব, আর এক্সামের বাদবাকি ফর্মালিটিস আমি পূরণ করে দিয়ে যাব প্রিন্সিপালের সঙ্গে কথা বলে। ওকে? তুই শুধু আমাকে কথা দে, তুই এই কয়দিন একা একা কোথাও বের হবি না। ঘুঙুর কিছুক্ষণ ভেবে বলল, অনেক। ওকে। কল্প ঘুঙুরের হাতখানা চেপে ধরে নিজের চুলের থেকে সরিয়ে ঠোঁটের কাছে নিল। হাতের উল্টো পিঠে আলতো ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলল, আমার তোতা পাখি। ঘুঙুর পুনর্বার শিউরে উঠল। মুগ্ধ দৃষ্টিতে দেখল অপ্রত্যাশিত প্রেমিক পুরুষকে। ভাবলো তাদের মধ্যে তো এখনো প্রেম আদান প্রদানই হয়নি। তাহলে কিসের এত মায়া, কিসের এত অধিকার বোধ? কল্প ফের ডাকল, তোতা পাখি। ঘুঙুর এবারের উত্তর বলল, রাখবো। তুই সত্যি কথা রাখবি তো?
তখন যে বললি আমি তোর কেউ না, আমার কথা তুই শুনবি কেন? ঘুঙুর থতমত খেয়ে বলল, ওই এমনি বলেছি, কথা রাখবো। তোতা পাখি, হুম। আমি কি সত্যি তোর কেউ না? ঘুঙুর চমকে উঠল। সত্যি তো, কল্প আসলে তার কে? কি সম্পর্ক তাদের? শুধুমাত্র বাবাদের বন্ধুত্বের খাতিরে এতদূর চলে আসা কি যায়? কি নাম এই সম্পর্কের? তৎক্ষণাৎ জবাব দিতে পারল না ঘুঙুর। অন্তকোণের মধ্যভাগে তীব্রতর চাপ সৃষ্টি হচ্ছে। কণ্ঠনালী রোধ হয়ে কথারা খেই হারাচ্ছে। প্রশ্নটা সহজ শোনালেও উত্তরটা যে বড়ই কঠিন। কল্প আসলে কে হয় ঘুঙুরের নিকট? সেই প্রশ্নের উত্তর তো ঘুঙুরের কাছেই অজানা। অজানা প্রশ্নের জবাবে কি বলবে সে? গভীর ভাবান্তরের মাঝে সুচ হয়ে ঢুকল কল্পের অসহায়ত্ব বাণী। চুপ যে, বলার মতো উত্তর নেই? এতটাই দূরের আমি? বৈদ্যুতিক শকটের গতিতে ঘুঙুরের কোল থেকে মাথা ত্যাগ করল কল্প। একেবারে উঠে দাঁড়িয়ে গেল। ঘুঙুরও তাকে সঙ্গ দিয়ে উঠে দাঁড়ালো। কল্পের নমনীয় আদলে কেমন কাঠিন্যতার ছাপ স্পষ্ট। এমন আকস্মিক পরিবর্তনে ঘাবড়ে গেল ঘুঙুর। তার চেয়ে বেশি ঘাবড়ালো কল্পের শেষ বাক্যটুকু শুনে। এতটাই দূরের আমি? কথাটাই ঠিক কতটা অভিমান মিলেমিশে হাহাকার স্বরূপ বেরিয়ে এসেছে তা কেবল ঘুঙুরই স্পষ্টত অবলোকন করেছে। কিন্তু ঠিক কিভাবে বোঝাবে সে? কল্পতার কতটা আপন, কতটা বিশেষ, সেই বিশেষত্বর নির্দিষ্ট কোনো ভাষা আছে কি? থাকলেও তা ঘুঙুরের নিকট অজানা। যদি কখনো জানা বা বলার মতো সুযোগ হয়, সেদিন সে ঠিক বলবে, নিজ থেকেই বলবে। তবে এখন বলল, আপনি আমার কতটা দূরের বা কাছের হিসেবের খাতায় তো কেবল শূন্য। আপনাকে আমি ভিন্নভাবে গণনা করেছি। কখনো সময় এলে হাতে কলমে সেই অঙ্কটার উত্তর মিলিয়ে দেখাবো। আজ বরং থাক সব হিসেব। একদিনে চুকে গেলে পরে দেখবেন সামান্য কথা বলতেও ছুতো খুঁজতে হচ্ছে। দুই একটা অভিযোগের আড়ালে না হয় লেনাদেনাটা মজবুত হোক। যত অভিমান ক্ষণ পূর্বে হৃদয়ের আঙিনায় যত্ন করে কুড়িয়েছিল, মুহূর্তেই তা কর্পূরের ন্যায় হাওয়ায় মিলিয়ে গেল। পিচ্চি তোতা পাখিটার মুখে বিজ্ঞদের মতো কথা শুনে ঠিকঠাক হজম করতে কষ্ট হলো কল্পের। তার তোতা পাখি এসব বলছে, এত কথা শিখল কবে? আজকাল তার অগোচরে কত কিছুই না হচ্ছে। কল্প ঘুঙুরের মুখোমুখি হলো। নিবিড় দৃষ্টান্তে মিলল দুজনের অফয় নেত্র। কল্পের ডান হাতের শীতল ছোঁয়া গিয়ে পড়ল ঘুঙুরের ডান কপল বরাবর। ধীরস্থির কণ্ঠে সে বলল, বড় হয়ে যাচ্ছিস, অথচ আমার তোকে আজন্ম পিচ্ছি অবুঝ চাই। ঘুঙুর কিছু বলল না বা বলতে পারল না। যতবার ওই দৃষ্টি মিলেছে, শরীর স্পর্শিত হয়েছে, ততবারই সে যেন নিজের মধ্যে ভিন্ন সত্তাকে আবিষ্কার করেছে। যে সত্তা কোমল দেহের মেয়ে মানুষ থেকে শক্ত পাথর বনে দাঁড়িয়ে থেকেছে সম্মোহিত রূপে। মধুক্ষণ বিসর্জন হলো মুঠোফোনের তীব্র কর্কশ আওয়াজে। কল্পের পকেটে হতে আসছে সেই আওয়াজ। গভীর চিন্তন ছেদন করে পকেটে হাত রে ফোন হাতে নিল কল্প। ফোন রিসিভ করে কানে তুলে অসহিংসু গলায় বলল, সময় পেলি না আর? কি সমস্যা বল? ওপাশ থেকে কি কথা হলো শুনতে পেল না ঘুঙুর। সে কেবল কল্পের অস্থির চিন্তিত মুখখানা আশঙ্কিত দৃষ্টিতে অবলোকন করে গেল। বুঝলো খবর খুব একটা ভালো আসেনি। নিশ্চয়ই কিছু অনর্থ ঘটেছে, নয়তো মুহূর্ত ব্যবধানে মুখ অমন পাংশুটে হবে কেন? কল কাটলো কিছুক্ষণ বাদে। ঘুঙুর তৎক্ষণাৎ উৎসুক কণ্ঠে জিজ্ঞেস করলো, কে ফোন করেছিল? কিছু কি হয়েছে? বেশি খারাপ কিছু? কল্প সে প্রশ্নের উত্তর ঘুঙুরকে তাড়া দিয়ে বলল, এখনই আমাদের যেতে হবে। ঘুঙুর কথার পিঠে প্রশ্ন করল, কেন? এখানে থাকাটা সুবিধার লাগছে না, তাড়াতাড়ি চল, বাকি কথা গাড়িতে হবে। ঘুঙুরের হাত টেনে ধরে জোর পায়ে গাড়ির দিকে এগিয়ে গেল কল্প। তড়িঘড়ি করে গাড়ির দরজা খুলে ঘুঙুরকে বসিয়ে নিজে বসলো ড্রাইভিংয়ে। বিনা বাক্যে গাড়ি স্টার্ট করলো। যতটা জোরে পারছে ততটা জোর দিয়ে গাড়ি চালাচ্ছে কল্প। গ্রামের চিপা রাস্তা একটু এদিক সেদিক হলেই গাড়ি সোজা খাদে চলে যাবে। খুব সাবধানতার সহিত এগোতে হচ্ছে তাকে। একা হলে কে করতো এত কাহিনী? শুধুমাত্র ঘুঙুরের কথা ভেবে প্রাণপণে ছুটতে হচ্ছে তাকে। এদিকে পাশের সিটে বসা রমণী কি আর স্থির থাকার পাত্রী? কল্পের অস্থির মস্তিষ্ককে পুরোপুরি উন্মাদ বানানোর ধান্দা একের পর এক প্রশ্ন বানে জর্জরিত করে চলেছে তাকে। একে তো মস্ত বড় সম্মুখ বিপদের চিন্তা, আবার তার অধৈর্য রানীর লাগাতার প্রশ্ন। শেষমেশ বিরক্ত হয়ে সে অনিচ্ছকভাবেই ধমকে উঠে বলল, আর একটা কথা বললে গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে রেখে চলে যাব।
প্রাণের মায়া থাকলে প্রশ্ন না করে মুখ বন্ধ করে বসে থাক, সময় হলে সব এমনিতেই জানতে পারবি। ঘুঙুর মুখ ভেঙচি কেটে জানালার দিকে ঘুরে বসলো। অভিমানে বুক ভার হয়েছে তার, গাল ফুলেছে। কল্প পারল তাকে এইভাবে বলার। পাষাণ হৃদয়ের পুরুষ, সে কথা বলবে না, আর বলতে বললেও বলবে না। জনমের মতো মুখে কুলো পেটে থাকবে। তাকে ধমকানো, ভয় দেখানো? আসুক এবার দরদ দেখাতে। একটুও বলবে না ঘুঙুর, একদমই না। ভ্রুদয়ের মধ্যে কিঞ্চিত ভাঁজ টেনে নিগুড় মনোযোগে ড্রাইভিং করছে কল্প। পাশে বসা অভিমানিনীর দিকে বিন্দুমাত্র নজর দেওয়ার সময় নেই তার। তার পূর্ণ দৃষ্টি স্থির সুচালো পথে। মনে গভীর চিন্তা, শেষ পর্যন্ত নিরাপদে এই পথ পাড়ি দিতে পারবে তো? আকাশ কুসুম ভাবনাকে ফিকে করে মনের আশঙ্কায় যথাযথতা পেল। অপর পাশ থেকে ধেয়ে আসতে দেখা গেল পরপর দুটো গাড়ি। চোখের পলকে গাড়ি দুটো পরপর কল্পের গাড়ির সামনে এসে থামল। আটকে দিল তার গাড়ি। তীব্র ব্যর্থতা প্রকাশ্যে গাড়ির স্টিয়ারিংয়ে বাড়ি মেরে ও শিট বলে নিজের ক্ষোভ প্রকাশ করে বসলো কল্প। ঘুঙুর চমকে তাকালো। সম্মুখে গাড়ি দুটোর সংঘর্ষ লক্ষ্য করে সেও আতঙ্কিত হলো। তন্মধ্যে কল্পের এমন রিয়াকশন বিপাকে ফেললো দ্বিগুণ। ওপাশের গাড়ি দুটো হতে একে একে 10-12 জন সুঠাম দেহি যুবক বেরিয়ে এলো। তাদের প্রত্যেকে একত্রিত হয়ে পথ রোধ করে দাঁড়ালো। ঘুঙুরের চঞ্চল মস্তিষ্ক এতক্ষণে বিপদের আভাস পেয়ে গেছে, কারণ সম্মুখে উপস্থিত যুবকগুলোর মধ্যমণি যে সে আর কেউ নয়, এমদাদ হকের বড় ছেলে ইমন। মাস খানেক ধরে তাকে গ্রামে দেখা যায়নি, এখন আবার কোত্থেকে উদয় হলো। ঘুঙুরের সর্বাঙ্গ শিথিল হয়ে আসতে লাগলো, মস্তিষ্ক স্তব্ধ। অতিরিক্ত ভয় টেনশনে কান তবদা খেয়ে রইল। এই শীতের সকালে বিন্দু বিন্দু ঘাম নামছে তার ললাট গড়িয়ে। কণ্ঠ দিয়ে কিছু বের করতে না পেরে কম্পিত হাতখানা পাশের সিটে বাড়িয়ে দিতেই আতঙ্কের সর্বাত্মক মাত্রা ছড়িয়ে গেল। সে কল্প নেই পাশে, গেল কোথায় মানুষটা? তড়িঘড়ি করে আশেপাশে নজর দিতেই দেখলো কল্প গাড়ি থেকে বের হয়ে ইমনের মুখোমুখি দাঁড়িয়ে। প্রবল ভয় চিন্তা মাথায় নিয়ে আর সোজা হয়ে বসে থাকা সম্ভব হলো না ঘুঙুরের পক্ষে। সেভাবেই অচেতন হয়ে সিটে পড়ে রইল সে। বাবার ডাকে অনিচ্ছা সত্ত্বেও ঘর থেকে বের হতে হলো নুপুরকে। বেরোনোর আগে ভালোভাবে হাত মুখ ধৌত করে এসেছে, যাতে করে তার ক্রন্দনরত মুখশ্রী কারো নজরে না পড়ে। আয়নায় নিজেকে দেখে নিল বার কয়েক। চোখ জোড়া তবুও লালচে, নাকের ডগা ঠোঁট জোড়া স্বাভাবিকের তুলনায় ফুলে আছে। কোনো মতে ওড়না মাথায় টেনে টুনে ড্রয়িং রুমে উপস্থিত হলো সে। বাবা বসে চায়ের কাপে চুমুক বসাচ্ছেন। বাবার একটু দূরে বসলো সে। আমির সাহেব মেয়েকে দেখে শান্ত নজরে দেখলেন, কাপে চুমুক বসিয়ে বললেন, এসেছো, চা খাবে? দিতে বলি তোমার মাকে। নূপুর গলাটা স্বাভাবিক রাখার চেষ্টা করলো যথাসম্ভব। বলল, না, ঠিক আছে, পরে খাবো। আমির সাহেব বললেন, আচ্ছা ঠিক আছে। মেয়ের কণ্ঠটা একটু অন্যরকম ঠেকলো আমির সাহেবের নিকট। তার ওপর মাথায় ঘোমটা টেনে মুখ নিচু করে বসাটাও একটা কিন্তু। ঘুঙুর সর্বদা গুটিয়ে থাকলেও নূপুর সর্বদা স্ট্রেট। চোখে চোখ রেখে সরাসরি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে সে। সেই মেয়ে আজ এত গুটিয়ে। আমির সাহেব একটু থামলেন, মেয়েকে আগাগোড়া পর্যবেক্ষণ করে বললেন, শরীর খারাপ, কান্না করছো? নূপুর বুঝলো বাবা হয়তো কিছু বুঝে ফেলেছেন। বোঝারই কথা, তার মুখ দেখলে যে কেউ বুঝে ফেলবে। সে ইনিয়ে বিনিয়ে মিথ্যে বলল, ওই মাথা ব্যথা করছে, তাই একটু। আমির সাহেব আবারও থামলেন, একটু সময় নিয়ে বললেন, কিছু ভেবেছো? নূপুর আশ্চর্য হলো, বাবা তার শরীর খারাপের বিষয়টি এড়িয়ে গেল। অবাকান্বিত সে ছোট্ট ঢোক গিলে আমতা আমতা করে বলল, আসলে এখানে সেভাবে। তৎক্ষণাৎ আমির সাহেব তাকে থামিয়ে দিয়ে কিঞ্চিত কঠিন কণ্ঠে বললেন, তাহলে ভাবো, 2-1 মধ্যে মতামত জানাবে। তারা দ্রুত এগোতে চায়। তোমার মামা ফোন করেছিলেন একটু আগে, বললেন আজকের মধ্যে ডিসিশন জানালে তারা কালকে জানিয়ে দেবেন ছেলের বাড়িতে। তোমার মা আর আমি তো শুরু থেকে রাজি হয়ে আছি, এখন তোমার মতামতের অপেক্ষায়। নূপুর থম মেরে বসে রইল। কিচেন থেকে বাবা মেয়ের আলাপ আলোচনা চলতে দেখে নলিনা বেগম এগিয়ে আসলেন। এসেই উৎসুক হয়ে জিজ্ঞেস করলেন, ছবিটা দেখেছিলি? নূপুর দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। মায়ের কড়া কণ্ঠের ভয়ে মাথা নেড়ে সম্মতি দিল। নলিনা বেগম হাসলেন, পরপর আবার প্রশ্ন করে বসলেন, ভালো লেগেছে? নূপুর কিছু বলল না, নিশ্চুপে বসে রইল। নলিনা বেগম ভাবলেন মেয়ে বোধহয় লজ্জা পাচ্ছে। সে স্বামীর দিকে ইশারায় কি যেন বললেন। পরপর আমির সাহেব বললেন, ছবি যখন দেখেছো তাহলে নিশ্চয় বুঝতে পারছো ছেলে কতটা সুপাত্র। ওরা বিয়ের পরে লেখালেখি চালিয়ে যাওয়ার সুযোগ দেবে।
প্রতিষ্ঠিত ফ্যামিলি, সবাই শিক্ষিত, পুত্রবধূকেও তারা উচ্চ শিক্ষিত করবে, এমনটাই বলেছে তোমার মামা। আমার মনে হচ্ছে এমন পাত্র হাতছাড়া করা ঠিক হবে না। আমরা কি কথা এগোবো তবে? নলিনা বেগম, আমির সাহেব দুজনেই উৎসুক হয়ে উত্তরের অপেক্ষায়। নূপুরের পিলে চমকে উঠল এখনই মতামত চাওয়াতে। এমনভাবে মা বাবা তাকে চেপে ধরেছে, সে বিন্দুমাত্র সময় অবধি পাচ্ছে না। বাবা মায়েরাই বা দোষ কিসে? এমন পাত্র হাতছাড়া করতে চাইবে কে? বেদনার্ত অন্তরিক্ষে রুদ্ধ কণ্ঠে কোনো রকমে নূপুর বলল। তোমরা যা চাও। বাক্য শেষে দ্রুত প্রস্থান করল সে, আর কাউকে কিছু বলার সুযোগ দিল না। টালমাটাল পায়ে নিজের কক্ষে ফিরে গেল। হন্তদন্ত হয়ে ফোন খুঁজল। কল্পকে এখনই সবটা জানাতে হবে তার। ঝাপসা চোখের আবছা আলোয় কল্পের নাম্বারটা খুঁজে কল লাগালো তৎক্ষণাৎ। কিন্তু ওপাশ থেকে মেয়েলি স্বরে কেউ কথা বলছে। কল নট রিচেবল বলছে। দুর্বল চোখে কোনো মতে তাকাতেই সর্বপ্রথম ঘুঙুরের মুখের উপর ঝুঁকে থাকা কল্পের মুখখানা তার দৃষ্টিগোচর হলো। শুধু তাই নয়, দৃষ্টির সীমানায় এসে ঠেকল প্রিয় মানুষটির রক্তাক্ত ললাট। ভ্রুর পাশ কেটে রক্ত চুবিয়ে নামছে। এক পলক দেখেই আটকে উঠল ঘুঙুর। মস্তিষ্ক জাগ্রত হলো। মানসপটে ভেসে উঠল চেতনহারা হওয়ার পূর্বের ঘটনা। আতঙ্কিত চিত্তে আশেপাশে ঘুরে ঘুরে নজর দিল সে। না, কল্প আর জিহান ছাড়া তার আশেপাশে আর কেউ নেই। সে একটি ঘরের মাঝ বরাবর পরিপাটি করা বিছানায় শয়ন অবস্থা থেকে উঠল। নিঃসন্দেহে এই ঘরটি তার পূর্ব পরিচিত, খুব ভালোভাবেই পরিচিত। এটি কল্পের ঘর, কিন্তু তার স্পষ্ট মনে আছে অবচেতন হওয়ার পূর্বে তারা ঠিক কোন পজিশনে ছিল, সেখানে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে যাচ্ছিল। তবে তারা বাড়ি কিভাবে ফিরল, সেখানে কি কি হলো? ঘুঙুর হতভম্ব দৃষ্টিতে কল্পকে দেখছে। ইস, কিভাবে কেটেছে ভ্রুটা! হাতেও রক্ত লেগে আছে। ওদিকে জিহানেরও বেশ কয়েক জায়গায় আঘাতপ্রাপ্ত। হতবিহ্বল ঘুঙুর আচমকা ঝরঝরিয়ে কেঁদে উঠল। ভয়, দুশ্চিন্তা, কৌতূহলগুলো কান্না হয়ে বেরিয়ে আসতে চাইল। কল্প তৎক্ষণাৎ তাকে কাছে টেনে নিল আদুরে কণ্ঠে। কি হয়েছে তোতা পাখি, কাঁদছিস কেন? জিহান আড়মোড়া টেনে বলল। নাও, হয়ে গেল। এবার তোমার তোতা পাখি তুমি সামলাও, আমি গেলাম। আর মেডিসিন নিয়ে নাও। হেঁচকি তুলে তুলে কান্নারত নারী দেহখানা সন্তপর্ণে বক্ষ মাঝে আগলে নিল কল্প। নিরাপদ স্থল পেয়ে পেলব দেহখানি আরও গুটিয়ে রইল। প্রিয় পুরুষের বক্ষ মাছের শার্ট খামছে, অবিরত কেঁদে চলল। কল্প আদুরে স্পর্শে ঘুঙুরের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বলল। কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। এখন থাম, চোখে মুখে পানি দিয়ে আয়। ঘুঙুর সেভাবেই আরেকটু নিবিড়ভাবে কল্পের সঙ্গে মিশে গিয়ে বলল। আপনার গায়ে রক্ত? কিছু হয়নি, ঠিক হয়ে যাবে। ঘুঙুর কল্পের বুক থেকে মাথা তুলে এক হাত এগিয়ে কল্পের কাটা ভ্রুদয়ের ওপর রাখল। ব্যথিত দৃষ্টিতে চেয়ে আলতো স্পর্শ এঁকে দিতে দিতে বলল। খুব লেগেছে? কল্প শান্ত কণ্ঠে বলল। হুম, একটু। ঘুঙুর ভ্রু থেকে তৎক্ষণাৎ হাত সরিয়ে চট করে কল্পের হাতের কবজি ধরল। আঘাতপ্রাপ্ত স্থান চোখের সামনে তুলে বলল। ওখানেও? কল্প বলল। সেরে যাবে। ঘুঙুরের ফের কষ্ট হলো। ফুপিয়ে উঠে কল্পের হাতের আঘাতের চিহ্ন মুছে দিয়ে কম্পিত অদর দ্বারা সেখানে আঁকলো ভালোবাসার উষ্ণ স্পর্শ। আনমনে করা কাজটি সে নিজে উপলব্ধি করতে না পারলেও কল্পের হৃদয়ে ঝড়ের সৃষ্টি হলো তৎক্ষণাৎ। হৃদয় তোলপাড় করা ঝড়, নিঃসন্দেহে সেই ঝড়ের নাম দেওয়াই যায় প্রণয় ঝটিকা। কোমল ঠোঁটের স্নিগ্ধ ছোঁয়া সর্বত্র যেন বিষাক্ততা ছড়িয়ে দিল। প্রেমের বিষ সর্বাঙ্গ বিষের ব্যথায় ছেয়ে উঠল। কল্প ঘুঙুরের দু বাহুতে হাত রাখল, থুতনি উঁচু করে ধরে বলল। এমন মেডিসিন পেলে এরূপ হাজারো ব্যথা সাদরে গ্রহণ করে নিতে কল্প চৌধুরী সদা প্রস্তুত। কল্পের এহেন বাক্যের মর্মার্থতা ঠাওর করে নিজের করা অবাস্তব কাজের দৃষ্টান্ত স্মরণ হতেই চমকে উঠল ঘুঙুর। আনমনে করা কাজটির কথা ভেবে নিজ মনে নিজেই লজ্জিত হলো। লজ্জা মিশ্রিত বদনখানি মিইয়ে গেল। চিবুক গিয়ে ঠেকল গলদেশে। রমরমা প্রণয়ক্ষণে প্রবেশ ঘটল খাদিজা বেগমের। তার এক হাতে খাবার, অন্য হাতে ফার্স্ট এড বক্স। ঘরে তৃতীয় ব্যক্তির উপস্থিতিতে সতর্ক হয়ে বসল কল্প। নির্দিষ্ট দূরত্ব বাড়িয়ে সরে বসল সে। সেসব ফর্মালিটিস করেও যে মায়ের চোখ এড়াতে পারবে এটা ভাবাই বোকামি। মায়েরা সব বোঝে, তাদের চোখ ফাঁকি দেওয়া খুবই কঠিন। খাদিজা বেগম মাল গোছে হাসলেন ছেলের কাণ্ড দেখে। পরপর এগিয়ে গিয়ে খাবার আর ফার্স্ট এড রেখে ঘুঙুরের কাছে এগোলেন। ঘুঙুর তাকে দেখা মাত্র জড়সড় হয়ে বসেছিল। এর আগে মেয়েটা কখনো তাকে দেখে ইতস্তত করেনি।
কিন্তু আজ কেন করছে সেটিও তার অজানা নয়। তিনি কাছে গিয়ে ঘুঙুরের মাথায় গায়ে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, ভয় পাস না, আর সব বিপদ কেটে গেছে। আমার ছেলে থাকতে কোনো বিপদ তোকে ছুতেও পারবে না। চেহারার কি অবস্থা করেছিস কেটে কেটে, ফ্রেশ হয়ে খেয়ে নে, তারপর রেস্ট নিয়ে কল্প তোকে বাসায় পৌঁছে দিয়ে আসবে।